আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুলিশের ব্যারিকেডের মুখে কাকরাইলে ইশরাক সমর্থকদের অবস্থান, যান চলাচল বন্ধ, শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ, কাল আদেশ। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁয়ে ইসি ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, অবিলম্বে কমিশনের পদত্যাগ দাবি। ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে দেয়ায় প্রথম আধা ঘন্টায় সব টিকিট শেষ, ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন। ২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে ওইসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা, আটক করা হবে মালিকদের, হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার। এবং হাজারীবাগে ফটোগ্রাফার নুরুল হত্যার ঘটনায় 10 টিকটকার গ্রেফতার, জিগাতলায় চাঞ্চল্যকর আলভি হত্যা মামলার কিশোর গ্যাংয়ের 4 সদস্য আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। তবে অন্য দিনের মতো আজ নগর ভবনে না গিয়ে কাকরাইলের মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। সেখানে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যানজটে পড়েছে আশেপাশের এলাকার সড়ক। এর আগে সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, জাতীয় প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। আইন ভঙ্গ করে ইশরাক ভাইকে তারা মেয়রে বসতে দিচ্ছে না, এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে। ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে, তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। সে তার জায়গায় বসবে, সিটে বসবে, এটা স্বাভাবিক। এটা দেশের মানুষ জনগণ প্রত্যাশা করে। তা যারা দিচ্ছে না তারা কে বা কারা, তারা জাতির কাছে কিন্তু অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দায়িত্বটা স্থানীয় সরকারের নিতে হবে। ইশরাকের মেয়রের শপথ গ্রহণের জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। পুরো ঢাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাকে অবিলম্বে মেয়র পদটি ফিরিয়ে দেওয়া হোক। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ইশরাক সমর্থকরা তো কাকরাইলে অবস্থান নিয়েছে, এখন তারা কি ধরনের কর্মসূচি পালন করছে? মমি, ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখি, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব প্রদান এবং শপথের দাবিতে ইশরাক সমর্থকরা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন এখনও চলছে। আজকে আন্দোলনের 7ম দিন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনের সামনে আন্দোলন করলেও আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যে কাকরাইল মসজিদ, সেই মসজিদের সামনে তারা কিন্তু অবস্থান করছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা স্লোগানে ইশরাক হোসেনকে কিন্তু মেয়র পদে তাদের যে দায়িত্ব তা বুঝিয়ে দেওয়ার কিন্তু দাবি জানানো হচ্ছে। আমরা এখানকার যারা আন্দোলন করছে আমরা একটু তাদের সাথে কথা বলবো, তাদের কাছে জানতে চাই আপনারা এই যে 1 সপ্তাহ যাবত যে আন্দোলন করছেন, আপনাদের আন্দোলনের বিষয় একটু বলবেন। আন্দোলনের বিষয় হচ্ছে আমাদের জনতার মেয়র ইশরাক হোসেন আইনিভাবে সব বাধা পেরিয়ে ওনার প্রজ্ঞাপন জারি হয়েছে মেয়রের জন্য, কিন্তু তাকে এখনো শপথ করানো হচ্ছে না। এটার প্রতিবাদে ঢাকাবাসী রাজপথে নেমে এসেছে। মমি, শুনছিলেন যে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে ঢাকা গত 7 দিন ধরে যে ইশরাক সমর্থকরা অবস্থান করছে তারা এখনো রয়েছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাই, এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছে, ঢাকাবাসী রয়েছে, বিএনপির নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। আপনাকে জানিয়ে রাখি 2020 সালে সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইশরাক হোসেনকে হারিয়ে শপথ নেন মেয়র তাপস এবং তার পরবর্তীতে কিন্তু তিনি একটি মামলা করেন। সম্প্রতি সে মামলার রায় হয়েছে এবং সেই
সেখানে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। কিন্তু তারপরেও বিভিন্ন কারণে কিন্তু ইশরাক হোসেন কে শপথ নেওয়ানো হচ্ছে না, যার ফলে কিন্তু ঢাকাবাসী এবং বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন করছে, তারা এখনও রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু আদালতের একটা রায় দেওয়ার কথা ছিল, যার ফলে কিন্তু সবাই প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এই কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয়। কিন্তু আজকে কিন্তু সেই রায়টি পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়েছে। তা আপনাকে একটু দেখাই, এখানকার নেতাকর্মীরা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হবে, দায়িত্ব প্রদান না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং তারা এখনো অবস্থান রয়েছে এবং তারা বলছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন তালবাহানা করা হচ্ছে এবং এই তালবাহানার সমাপ্তি তারা দেখতে চায়। তারা বারবার আবেদন করছেন কোনো তালবাহানা ছাড়াই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব প্রদান করা হোক এবং শপথ গ্রহণ করা হোক। তো কাকরাইল থেকে ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনের এই ছিল আমার কাছে সবশেষ। মমি, তরিক, আপনাকে ধন্যবাদ। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে এসির গেজেটের বৈধতা ও শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল আদেশ দেবে হাইকোর্ট। এর আগে দুপুর 12:35 শুনানি শুরু হয়। শুনানি শেষে আগামীকাল আদেশের দিন ঠিক করে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়েছে। শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কালাম। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের আরেক সহকর্মী হুমায়ুন চিস্তি। এবার যাচ্ছি তার কাছে। রিটের শুনানি শেষে আদেশের দিন ঠিক হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানান। যেমনটি বলছিলেন যে আজকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না নেয়ার বিষয়ে নির্দেশনা চেয়ে যে রিটটি করা হয়েছিল সেই রিটের আদেশের জন্য ছিল এবং আজকে দুপুর 12:30টার সময় এই আদেশ দেওয়ার কথা ছিল এবং যথারীতি 12:30টার সময় এই মামলাটি আদালতে ওঠেন এবং শুরুতেই আদালত এই বিষয়ে একটি শর্ট রুল এবং স্ট্যাটাসকো বা স্থিতাবস্থা জারি করতে চান। ঠিক তখনই ইশরাক হোসেনের আইনজীবীরা এই বিষয়ে বিরোধিতা করেন এবং রিটটি খারিজ চান এবং তারা আরও শুনানি করার জন্য আদালতের কাছে আবেদন করেন এবং আদালত তখন শুনানির জন্য মঞ্জুর করেন এবং শুনানি করেন ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল এবং তারা শুনানিতে বলেন যে এই যে মামলাটি করা হয়েছে সেই মামলার যে রিটটি করা হয়েছে সেই রিটকারী হচ্ছেন একজন আইনজীবী, অর্থাৎ এই যে নির্বাচনী ফলাফল, যে ফলাফলের ভিত্তিতে সাবেক মেয়র ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়, সেই মামলায় আসলে তিনি কোনো পক্ষ নন, না নির্বাচন কমিশন অথবা জয়ী বিজয়ী প্রার্থী। তারাই মূলত এই বিষয়ে কোনো রিট করতে পারেন বা সংক্ষুব্ধ হতে পারেন। যেহেতু তিনি এই মামলার কোনো পক্ষই না, ফলে এই রিট আসলে মেইনটেনেবল না, এই রিট করার এখতিয়ার তার নেই। এই যুক্তিতেই তারা মূলত আসলে এই রিটটি খারিজ চান। অপরদিকে রিটকারীর যে আইনজীবী তিনিও শুনানি করেন এবং তিনি শুনানিতে এই মামলার যে ইয়েগুলো আছে বিভিন্ন যুক্তি তুলে ধরেন যে কি কি নিয়মের ব্যত্যয় ঘটেছে এখানে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরে একটি শর্ট রুল চান এবং তিনি চান যে তিনি আদালতের কাছে প্রার্থনা করেন যে এই রুল নিষ্পত্তির মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি হোক এবং তিনি যেই বিচ্যুতিগুলো তুলে ধরেন তার মধ্যে কয়েকটি বিচ্যুতি হচ্ছে যে ইশরাক হোসেন যে মামলাটি করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে, সেই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার যে বিধান ছিল সেই বিধানের কিছুটা ব্যত্যয় ঘটেছে এবং তিনি 30 দিনের মধ্যে যে আবেদন করার যে সময়সীমা সেটি করেছেন বটে, কিন্তু মামলার আবেদনে তিনি 2 বার সংশোধন করেছেন এবং এই সংশোধনগুলো 30 দিনের মধ্যেই করার কথা ছিল, সেটি তিনি করেননি এবং মামলার আবেদনে যে সাক্ষীদের রাখা হয়েছিল
শুনানিতে সেই সাক্ষীদের সাক্ষ্য না নিয়ে নতুন সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং একইভাবে যে সাক্ষ্য নেওয়া হয়েছে সেই সাক্ষ্য প্রক্রিয়াটাতেও কিছু ব্যত্যয় ছিল। সেখানে ইশরাক হোসেন অসুস্থ উল্লেখ করে আদালতে তিনি একটি আবেদন করেন যে আদালতে না নিয়ে একটি কমিশন গঠনের মাধ্যমে তার শুনানি সাক্ষ্য নেওয়া হোক, এবং আদালত সেটি মঞ্জুর করেন এবং আইনজীবী ভবন যে আছে সেই আইনজীবী ভবনে কমিশন তার সাক্ষ্য নেন এবং একই সাথে যে সাক্ষীরা আছেন সেই সাক্ষীদেরও সাক্ষ্য নেন। তখন এই বিষয়ে রিটকারের আইনজীবী বলেন যে ইশরাক হোসেনের জন্য সাক্ষ্য নেওয়ার জন্য কমিশন গঠনের আবেদন করা হয়েছিল, কিন্তু যে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে কমিশনের মাধ্যমে সেটি কোনো আবেদন ছিল না। এখানে একটি ব্যত্যয় ঘটেছে। আরো একটি ব্যত্যয় ঘটেছে যে নির্বাচনী ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে যেই ধারায়, সেই ধারায় কিছুটা ব্যত্যয় আছে, সেই ভুল ধারায় তিনি রায় দিয়েছেন। এরকম বেশ কিছু যুক্তি তিনি তুলে ধরেন এবং তুলে ধরার মাধ্যমে তিনি এই আদালতের কাছে একটি রুল চান এবং তিনি জানান যে রুল নিষ্পত্তির মাধ্যমেই যেন এই বিষয়টির নিষ্পত্তি হয়। এবং বেলা 1:30টার দিকে আদালত একটি আদেশ দেন যে এই বিষয়ে আগামীকাল দুপুরে আদেশ দেওয়া হবে এবং আগামীকাল দুপুরে এই আদেশের মাধ্যমেই জানা যাবে। চিস্তি, আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ইসি পুনর্গঠন ও নতুন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11:30টা থেকে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির ঢাকা মহানগর নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, তাই এই কমিশনের অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। একই সাথে পদত্যাগের রোডম্যাপ না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশের 5 স্তরের নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। এই মামলার বিবাদী হওয়ার পরেও আপিল না করে আসলে তড়িঘড়ি করে গ্যাজেট দিয়েছে। আমাদের এই নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যাচ্ছে না, এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। এখন যুক্ত হচ্ছে তার কাছে। মিজান, এনসিপির বিক্ষোভের সবশেষ খবর আমাদের জানান। মমি, আপনাকে ধন্যবাদ। এনসিসি বিক্ষোভ সমাবেশটি এখন মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছে। আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক 30 মিনিট আগে, অর্থাৎ 1:30টার সময় এনসিপির বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। সেই সময় পুলিশ তাদেরকে আটকে দেয়। পরে তারা কমিশনের মূল ফটকের সামনেই সমাবেশ করে। সেই সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি তার বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি পরিষ্কার করেছেন তা হলো যে এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন সেখানে কোনো আইনজীবী নিয়োগ করে সেই বিবাদী হিসাবে তার অবস্থান পরিষ্কার করেনি। এমনকি সেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল করার কথা, সেই আপিল তো দূরের কথা, বরং নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত পাওয়ার আগেই একটি গেজেট প্রকাশ করে দিয়েছেন। এর মাধ্যমে নাসির উদ্দিন পাটোয়ারি যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে নির্বাচন কমিশন এখন আর সাংবিধানিক পদে থাকার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তাদের শপথ ভঙ্গের অভিযোগে নাসির উদ্দিন কমিশনের এই মুহূর্তে পদ শূন্য হয়ে গেছে। তাই তারা একটি নতুন কমিশন গঠন করে প্রথম টেস্ট হিসাবে তারা একটি স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি একটি কথা বলেছেন যে শুধুমাত্র নির্বাচন কমিশন যে বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছে এমনটি নয়, সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টাও বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন। তারা সেসব উপদেষ্টার অপসারণ দাবি করেছেন। তারা এখানে নাম উল্লেখ করে বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করেছেন। তারা বলছেন যে এই সমস্ত উপদেষ্টারা যদি পদত্যাগ না করে এবং একই সাথে যদি নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা না হয় তাহলে আরো বড় ধরনের কর্মসূচির মধ্য দিয়ে প্রতিহত করা হবে নির্বাচন কমিশনকে। তারা বলছেন যে জুলাই বিপ্লবে রক্তের সাথে বেইমানি করে কোনো উপদেষ্টা টিকে থাকতে পারবেন না, আর এই নির্বাচন কমিশন অটোমেটিক্যালি এখানে নেই বলে প্রতীয়মান হয় বলেই তারা দাবি করেছেন। এই অবস্থায় তারা এখানে বিক্ষোভ সমাবেশ। মিজান, আপনাকে অনেক ধন্যবাদ।
দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আপিলের শুনানি আগামীকাল ধার্য করেছেন হাইকোর্ট। এর আগে গত ১৩ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ নিয়ে আপিল করেন ডাক্তার জোবাইদা। ২০২৩ সালের আগস্টে জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জোবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। এ নিয়ে ডাক্তার জোবাইদা রহমান আপিল করলে ২২ মে শুনানির দিন ঠিক করে হাইকোর্ট। রাজধানীতে দুটি চাঞ্চল্যকর হত্যা মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে রমনা বিভাগের উপকমিশনার জানান, হাজারীবাগে ফটোগ্রাফার নুরুল হক হত্যার ঘটনায় ভাসমান টিকটকার গ্রুপের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। টিকটকে আপলোড করার জন্য ভালো মানের ভিডিও তৈরি করতে ফটোগ্রাফার নজরুলের দুটি ক্যামেরা ছিনতাই করে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। অপরদিকে জিগাতলা এলাকায় চাঞ্চল্যকর আলভি হত্যার ঘটনায় সিসিটিভি ক্যামেরা দেখে সম্পৃক্ত রায়হান ও মুন্না সহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুই গ্রুপের নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এদিকে রাজধানীতে যে কোনো ধরনের মব সৃষ্টির ব্যাপারে ডিএমপি জিরো টলারেন্স বলেও জানান তিনি। ধানমন্ডিতে ব্যবসায়ীর বাসায় সমন্বয়ক পরিচয়ে এনসিপির মব সৃষ্টিকারীদের মুচলেখার বিনিময়ে ছাড়া হয়েছে। দুর্দর্শ বা চাঞ্চল্যকর যে একটা মার্ডার হলো, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা যে ফটোগ্রাফি করে তার এইটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের একেবারে জিগাতলা বাস স্ট্যান্ডের পাশে আলভি, সে হচ্ছে যে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সে স্টুডেন্ট ছিল, তাদেরকে উপর্য করে কোপায়। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এই আলভি নামে যে ছেলেটা ও হচ্ছে মারা যায়। আর ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং সেটারও কিন্তু অভিযান এখনো অব্যাহত আছে। আমরা এখন পর্যন্ত 4 জনকে ধরতে পেরেছি। ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চলের চলাচল করা সব আন্তনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয় সকাল ৮টায়। প্রথম আধা ঘন্টায় শেষ হয়ে যায় ওই দিনের সব টিকিট। এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করায় ফাঁকা গোটা কমলাপুর রেলওয়ে স্টেশন। আগামী ১ জুনের টিকিট ২২ মে, ২রা জুনের টিকিট ২৩ মে, ৩রা জুনের টিকিট ২৪ মে ও ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে, ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে। ঈদ পরবর্তী ফিরতি যাত্রার ৯ জুনের টিকিট অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। সম্মানিত যাত্রী সাধারণের ঈদ যাত্রায় টিকিট প্রাপ্যতা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অগ্রিম টিকিট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় অদ্য ২১/৫/২৫ তারিখে ৩১ মে তারিখের টিকিট অগ্রিম প্রদান করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলরত যে সমস্ত আন্তনগর ট্রেন আছে ওই সকল ট্রেনের অগ্রিম টিকিট প্রদান করা হচ্ছে এবং দুপুর ১৪ ঘটিকা হতে পূর্বাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম প্রদান করা হবে। ২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে ওইসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এছাড়া কারখানার মালিক দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন তাকে আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো মালিককে ছাড় দেওয়া হবে না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, ঈদে নৌপথের নিরাপত্তায় লঞ্চে অস্ত্রধারী ৪ জন করে আনসার থাকবে। ঈদের আগেও পরে 3 দিন বন্ধ থাকবে ব্ল্যাকহেড চলাচল। এটা শ্রমিকের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। এখানে অনেক ভালো ভালো লোক আছেন। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে।
বাজেট প্রণয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ নেই। সরকার সংস্কারের কথা বললেও এখনও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করছেন ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করলেও বাস্তবে বাজেট নিয়ে কোথাও আলোচনা হয়নি। তিনি বলেন, বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বরাদ্দ বাড়াতে হবে। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনায় বক্তারা বলেন, বাজেট বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াকে জোরদার করতে কৃষক, শ্রমিক, নারী, আদিবাসী, দলিত, তরুণ, জনপ্রতিনিধি ও গবেষক সহ নানা শ্রেণী পেশার মানুষের মতামত তুলে ধরে বাজেট প্রণয়নের সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। আর্থিক সংস্কার ও বাজেটে জন অংশগ্রহণ জোরদার নিয়ে তারা বলেন, কোনো চাপেই কৃষিতে ভর্তুকি কমানো যাবে না। আমেরিকার সুরক্ষায় বিশ্বের সর্বাধুনিক নতুন মিসাইল তৈরির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, রাশিয়া সহ যে কোনো দেশের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় ১৭৫ বিলিয়ন অর্থাৎ ১৭,৫০০ কোটি টাকার ব্যয়ে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন এই ধনকুবের। হোয়াইট হাউসের ওভাল অফিসের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের নকশা প্রকাশ করেন ট্রাম্প, যাকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের সোনালী অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বে সর্বাধুনিক ও কার্যকর প্রযুক্তি হিসেবে আয়রন ডোম ব্যবহার করে আসছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় নির্মিত এই ডোম দিয়ে হিজবুল্লাহ ও হামাসের মিসাইল এবং রকেট হামলা প্রতিহত করে ইসরায়েলি বাহিনী। আয়রন ডোমের সফলতা দেখে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এর চেয়ে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম মিসাইল তৈরির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে মার্কিন এই ধনকুবের। ট্রাম্পের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা বন্ধু ইলন মাস্ক। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্রের নকশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই অধ্যায়কে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে উল্লেখ করেছেন তিনি। আমেরিকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শিল্ড নির্মাণ করব, যাতে বহিঃশত্রুর ক্ষেপণাস্ত্র আক্রমণের হুমকি থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করা যায়। আজ আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা একটি অত্যাধুনিক ব্যবস্থার স্থাপত্য নির্বাচন করেছি। গোল্ডেন ডোমের এই নকশা আমাদের বিদ্যমান প্রতিরক্ষা সক্ষমতার সাথে সমন্বয় করবে। এটি আমার মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে চাই। গোল্ডেন ডোম নির্মাণে এরই মধ্যে ফেডারেল বাজেটে $25 বিলিয়ন বরাদ্দ দিয়েছেন ট্রাম্প। $175 বিলিয়ন খরচে আগামী 3 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চান তিনি। এর মাধ্যমে প্রতিপক্ষের ছোড়া মিসাইল শনাক্ত ও প্রতিহত করতে দরকার হবে প্রায় 10,000 স্যাটেলাইট। 180টিরও বেশি প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে গোল্ডেন ডোম প্রকল্পে কাজ করার। বিশাল আকারের বাজেট বিলটি কংগ্রেসে দ্রুতই পাশ হওয়ার আশা করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমেরিকার জন্য এই গোল্ডেন ডোমটি একটি গেম চেঞ্জার। এটি আমেরিকা এবং এদেশের জনগণের নিরাপত্তায় বড় বিনিয়োগ। ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক মিসাইল, ড্রোন বা পারমাণবিক যাই হোক না কেন, এটি আমাদের সুরক্ষিত রাখবে। রাশিয়া ও চীনের পাশাপাশি ইরানের কাছেও আছে এখন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। নতুন রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়েও ভীতি বেড়েছে যুক্তরাষ্ট্রের। আর এজন্যই হয়তো গোল্ডেন ডোম নিয়ে এত তাড়াহুড়ো ট্রাম্প প্রশাসনের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি দাবি করেন, নির্বাচন কমিশন এখনো আস্থা হারানোর মতো কোনো কাজ করেনি। দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে
কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে? তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শুনেন না। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী মাসের মধ্যে রিজার্ভ বেড়ে 27 থেকে 30 বিলিয়ন ডলার হওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যা 40 বিলিয়নে উন্নীত করার প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে একটি হোটেলে গবেষণা রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত অনুষ্ঠানে তিনি শঙ্কা প্রকাশ করেন, 26% হারে সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইন্তেসার নাফি বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পর্যটক দম্পতি 2 পা এবং কোমরে আঘাত পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইন্তেসার নাফি বলেন, দরিয়ানগর পয়েন্টে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়দানকারী ফরিদের মালিকানাধীন প্রতিষ্ঠান নিয়ম অমান্য করে একসাথে 2 জন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় ছিটকে গিয়ে 2 জন আহত হন। দুর্ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করা হয়, তবে মালিক ও কর্মীরা পালিয়ে গেছেন। এবার খেলার খবর। ম্যাচ সিরিজের শেষ টি20তে রাতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য পরাজয়ে কিছুটা চাপে আছে টাইগাররা। আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিতে গিয়ে সিরিজ হারের শঙ্কাতেই পড়েছেন লিটন দাসের দল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন প্রথম টি20 সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। 2 দলের 5 সাক্ষাতে 4টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সারজাই রাত 9টায় মাঠে নামবে 2 দল। বোর্নমাউথকে 3-1 গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাসে ওমর মারমুশের দুর্দান্ত গোলে 14 মিনিটে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। এরপর বার্নার্দো সিলভার ব্যবধান বাড়ান 38 মিনিটে। আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকা ম্যান সিটি হয়ে শেষ গোলটি করেন কোভাসিচ। অন্যদিকে বোর্নমাউথের হয়ে 1 গোল শোধ দেন জেভিসন। 68 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ উঠে এসেছে আর্লিং হল্যান্ডরা। একই সাথে এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন কেভিন ডি ব্রুইনে। ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি ছাড়লেন জয় নিয়ে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পুলিশের ব্যারিকেডের মুখে কাকরাইলে ইশরাক সমর্থকদের অবস্থান, যান চলাচল বন্ধ। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ, কাল আদেশ। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁও ইসি ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, অবিলম্বে কমিশনের পদত্যাগ দাবি। ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। শতভাগ অনলাইনে দেয়ায় প্রথম আধা ঘন্টায় সব টিকিট শেষ। ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন। 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে ওইসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা, আটক করা হবে মালিকদের, হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার। এবং হাজারীবাগে ফটোগ্রাফার নুরুল হত্যার ঘটনায় 10 টিকটকার গ্রেফতার। জিগাতলায় চাঞ্চল্যকর আলভি হত্যার মামলায় কিশোর গ্যাংয়ের 4 সদস্য আটক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।